তাহলে কচি ভাই আমরা একটু কথা বলা শুরু করতে পারি। হ্যাঁ, কচি ভাই, আমি কুমিল্লা শহরে প্রথম যখন এলাম, ধরুন যে টানা থাকা শুরু করলাম 1989 সাল থেকে। তো এই 91-92 দিকে আমি ঢাকায় গেলাম পড়তে। তো আবার 94 সালের 30 নভেম্বর আমি কুমিল্লায় যে এলাম, তারপর থেকে ঢাকায় আর আমার নিয়মিত থাকা হয়নি। এমনকি আমি ওই বাংলা ভাষা ও সাহিত্যে যখন এই সম্মান অনার্স পরীক্ষা দিলাম, সেটা 95 সালের 93 পরীক্ষা ছিল। ওই কুমিল্লা থেকে গিয়ে ঢাকায় আসা যাওয়া ছিল, কিন্তু স্থায়ীভাবে আর ঢাকায় থাকছিলাম না। ওই কুমিল্লায় থাকার সময়টায় আসলে এই যারা এখানে লেখালেখি করছিলেন, আমি প্রথম লেখালেখি শুরু করেছিলাম সাপ্তাহিক আমোদ পত্রিকায়। তো ওখানে বিমলেন্দু, নারায়ণ মজুমদার সহ আরও অনেকের কবিতা ছাপা হতো, আমিও কখনো কবিতা দিতাম। তারপরে ধীরে ধীরে এখানকার, কুমিল্লা তো বেশ পুরনো শহর, বেশ অভিজাত ঐতিহ্যবাহী একটি শহর। তো এখানে যারা যারা লিখছিলেন তাদের প্রায় অনেকের সঙ্গেই আমার একটি ধীরে ধীরে পরিচয় তৈরি হয়, এবং সবার মুখেই আমি শুনতে পাই যে মাহমুদ কচি। এখন এই মাহমুদ কচি, তখনও আমি আসলে আপনার সঙ্গে প্রথমও পরিচিত হতে পারিনি। পরে একটা সময় 1996 সালের দিকে আপনার সঙ্গে আমার স্মৃতি বলছে আর কি, যে কুমিল্লা শিল্পকলা একাডেমিতে কবিতারই একটি প্রোগ্রাম ছিল। মাসুদ আশরাফ সম্পাদিত শঙ্খ নামে একটি লিটল মেঘ ছিল। লিটল মেঘের একটি প্রকাশনা উৎসব, ওখানে চট্টগ্রামের কবি হাফিজ রশিদ খান, আদিবাসীদের নিয়ে তার অনেক লেখা রয়েছে, তিনি এসেছিলেন। আপনি তখন উপস্থিত ছিলেন এবং আপনি কবিতা পাঠ করেছিলেন শিল্পকলা একাডেমিতে, এবং আরও অনেকে ছিলেন, কাজী মাহতাব সুমন সহ। আমার স্মৃতি বলছে ওই তখনই আমি আপনাকে প্রথম দেখি আর কি। আচ্ছা। তো কচি ভাই, আসলে কখন কিভাবে আসলে কবিতার প্রতি এতটা অনুরক্ত হলেন জানতে চাই। এই কথাটা তো আসলে প্রশ্নটা কবে থেকে অনুরক্ত হলাম, আমরা দেখি সাধারণত স্কুল জীবন শেষ করার পরই আসলে যারা লেখালেখি করে এই উত্তরটা সবার জন্য কাছাকাছি হবে। কীরকম, স্কুলের এসএসসির পরে কিন্তু আসলে এই ভাবনাগুলো আসে, কিন্তু এসএসসির সময় আগে যে আসে না তা না, এসএসসির আগেও আসতে পারে। তো সেইটা থাকে আরেক রকম, একটা সীমিত পরিসরের মধ্যে থাকে। আমারও এরকমই ছিল। আমি যখন নবম দশম শ্রেণীর ছাত্র, তখন থেকে আমার ঠিক এই বর্তমান পর্যায়ের মতো নয়, ওই রকম লেখালেখির প্রতি যেটা উৎসাহ, যেমন বলতে গেলে কুমিল্লা শহরই তো আমার এসএসসি, আমি কুমিল্লা জেলা স্কুলের ছাত্র। তখন যে কুমিল্লায় যারা আমার মানে পূর্বসূরি ছিলেন, ওনারা যে লিখতেন, তো ওখানে লেখালেখির যে পরিমণ্ডলটা ছিল, আমি যখন নবম দশম শ্রেণীতে পড়ি তখন তাদেরকে আমি জানতাম আর কি, এইটুকুই আর কি জানতাম। আবার তারা যে এখানে ওই বিভিন্ন প্রকাশনা যে ছিল তাদের কুমিল্লায়, হ্যাঁ, তখন কিন্তু আবার প্রকাশনাটা আরও নিয়মিত ছিল। একটা জিনিস ছিল কুমিল্লায়, সাহিত্যের অঙ্গনটা যারা লিখতেন তারা এই কিছুদিন বিভিন্ন বিশেষ দিনগুলো ছাড়াও অনিয়মিত লিটল ম্যাগটা কুমিল্লা তখন জমজমাট ছিল। লিটল ম্যাগ বের হতো। আজকাল এখন এই জিনিসটা এতটা নেই। তখন যে লিটল ম্যাগ, তখন আমি দশম শ্রেণীতে পড়ি, তখন আমি কিন্তু লিটল ম্যাগগুলো মোটামুটি দেখতাম। আমি নিজে লিখতাম না, কিন্তু দেখতাম। আবার
লিখতাম তখন ছোটোখাটো লেখা যে লিখি নাই, সেরকম স্কুলের যে আমাদের ম্যাগাজিন, ক্লাস ম্যাগাজিন, ওগুলার ভিতরে আমার উপস্থিতি ছিল, লিখতাম। তো আমরা জেনেছি আপনি বেশ মেধাবী ছাত্র ছিলেন। তো এবং ওই সময় তো আসলে স্ট্যান্ড একটা ব্যাপার ছিল, স্ট্যান্ড করতো। তো আমি অন্য একটা সূত্রে জেনেছিলাম যে শিক্ষকগণ ধারণা করেছিলেন যে আপনি স্ট্যান্ড করবেন, কিন্তু কোনো কারণে আসলে এটা হয়তো কোনো এটা সম্ভব হয়নি, স্ট্যান্ড আমি করতে পারিনি। মোটামুটি রেজাল্ট ভালোই ছিল, স্ট্যান্ডের কাছাকাছি একটা রেজাল্ট করেছিলাম। তো যাক, সেই প্রসঙ্গে যাচ্ছি না, লেখালেখি নিয়ে আলাপ করছি, সেটা ঠিক আছে। তো পরবর্তীতে স্কুলের পরে ইন্টারমিডিয়েটে আমি ঢাকা কলেজে পড়তাম, কুমিল্লা, তখন হোস্টেলে থাকতাম। তখন দেখা গেল কি ওই সময় আমার ভিতরে লেখালেখির আগ্রহটা আরেকটু বেড়ে গেল। কিন্তু তখন আমি লিখতাম, কবিতা লিখতাম, ও লিখে তখন আবার প্রকাশনার ছিল না, আমি লিখতাম এবং যন্ত্রণাটা তখন থেকেই, লেখালেখির যন্ত্রণাটা তখন থেকে ভিতরে মানে গজিয়েছিল। হ্যাঁ, যে কারণে আমার ইন্টারমিডিয়েট, ওই যেটা মেধাবী ছাত্র বলার কারণে আমি বলতেছি, ইন্টারমিডিয়েটে গিয়ে কিন্তু আমি একাডেমিক থেকে একটু দূরে সরে গেছি, যে কারণে আমি এসএসসির মতো রেজাল্টও আমি করতে পারি নাই। হ্যাঁ, যেই কারণে একটু জীবনটা এলোমেলো হয়ে গেছে। কিন্তু ঢাকায় যাওয়ার পর আমরা এটাও তো জানি সবাই যে আপনি একটি ঐতিহ্যবাহী পরিবারের সন্তান এবং আপনার বাবা একজন দেশবিখ্যাত একজন ব্যক্তিত্ব ছিলেন। তো আপনি ঢাকায় যাওয়ার পরে এমন নয় কি যে তারুণ্যের ভরপুর আপনি তখন এই এক ধরনের অবাধ স্বাধীনতা পেয়েছিলেন? সেই স্বাধীনতাটাকে আপনি লেখালেখি, শিল্পকলা বা শিল্পের চর্চায় নিবেদিত করার একটা অভিপ্রায় তৈরি হয়েছিল, মানে হয়তো একাডেমিক কাঙ্ক্ষিত হয়। জাস্ট এটাই হয়েছিল। তো পরবর্তীতে এরপর আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হলাম, ওই লেখালেখি, আমি আগের প্রসঙ্গে ফিরে যাচ্ছি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, আমি বাংলা সম্মান মাস্টার্স করেছিলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তখন হয়তো পরিবেশগত কারণেই তখন চট্টগ্রামে তখন সাহিত্য সাংস্কৃতিক আন্দোলনটা মানে জমজমাট পুরোপুরি, ওখানে আমি নিজেকে সঁপে দিলাম বলা যায়। তখন থেকেই লেখালেখিটা মানে তৈরি মানে খুব বেশি প্রকাশিত হয়ে যায়, তীব্র হয়ে গেছে এবং প্রকাশ হয়েছে হতে থাকে। তারপর ওই সময়টাই আর কি বিকশিত হয়েছি বলতে গেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে। চট্টগ্রাম শহরে যারা লেখালেখি করতেন ওই সময়টা, তাদের সঙ্গে কি যোগাযোগটা ছিল? আমার যোগাযোগ ছিল, সর্বক্ষণ ওদের সাথেই লেখালেখি নিয়ে, মানে পুরা সময়টাই, একটা দিনের 24 ঘন্টা পুরা সময়টাই লেখালেখি নিয়ে বেঁচে থাকতাম। আচ্ছা আচ্ছা। আর ওখানে অচিরা পাঠচক্র নামে একটি ছিল, পাঠচক্র ছিল। সেখানে নিয়মিত ক্লাস হতো, কবিতার ক্লাস বলতে সেটা ছিল ক্লাসের মতনই। ওখানে সাহিত্যের একটা আড্ডা ছিল, আড্ডাই ওখানে ক্লাসই বলা যায়। এখানে লিখিত একটা কবিতা পড়লো একজন, ওইটা আবার আলোচনা হতো, সেই হিসাবে ক্লাস বলা যায়। যেমন নীরেন্দ্রনাথ চক্রবর্তী কবিতা নিয়ে, কবিতার প্রকরণ ছন্দ নিয়ে যেই করেছেন, এই বইটা লিখেছেন, এটার নাম দিয়েছেন উনি কবিতার ক্লাস। হ্যাঁ, তো সেই আড্ডাকে আসলে কবিতার ক্লাসই বলা যায়। হ্যাঁ, সেখানে আমি একজন, সেই আড্ডা তো ছিল। আমি ধরুন যে ঢাকায় যখন ছিলাম 92 সালে, তখনও ওখানে আসলে অনেক আড্ডা ছিল। তো চট্টগ্রাম তো ঢাকার পরেই, বা কিছু কিছু ক্ষেত্রে আসলে চট্টগ্রাম ঢাকার চেয়েও চাঙ্গা ছিল, এটা আমরা বিভিন্নভাবে হয়তো জেনেছি। এখন ধরুন ঢাকায় একটা 92 সালে আমি একটি আড্ডা পেয়েছিলাম, ধরুন যে লেসি পাস, লেখক শিল্পী পাঠক সমাবেশ, তাদের নিয়মিত আড্ডা, সেমিনার ইত্যাদি, সিম্পোজিয়াম, এগুলো হতো। তো আপনি তো বলছেন আরও আগের কথা,
80-র দশক, আপনি যেই 80 দশকের কথা বলছেন সম্ভবত 80-র দশক, তাই তো নাকি? হ্যাঁ 80 80-র দশক। তো হ্যাঁ, 80-র দশকে রাজনীতি, শিল্পকলা সব কিছুতেই চট্টগ্রাম মানে সারা দেশের মধ্যেই কিন্তু একটি বেশ ব্যাপক প্রভাব রেখেছিল বলে আমরা জানি। তো আপনি এই চট্টগ্রামে ছিলেন কত বছর? আমি মানে চট্টগ্রামে ছিলাম এরকম সব 90 দশকে 10-12 বছর মতো ছিলাম। 90 পরে এসে পড়ি আমি চট্টগ্রাম থেকে। আচ্ছা আচ্ছা। তো কুমিল্লায় আবার লেখাপড়া শেষে মানে কখন থেকে থাকা শুরু করেন? এটা কি 90-র প্রথম থেকে? 90 হ্যাঁ এরশাদের পতনের পর থেকেই। পতনের প্রথম। তো আমরা জেনেছিলাম যে আপনি এই অধ্যাপনার দিকেও মনোনিবেশ ছিল। এটা আমি অধ্যাপনা করেছি কি এটা আপনার পারিবারিক এই একটা ব্যাপার। আপনার বাবা মানে এটা তো আসলে রেকর্ড যে অধ্যাপনার পেশা ভিক্টোরিয়া কলেজে, আমি যদি তথ্যে ভুল না করি, উনি পদার্থবিজ্ঞানের শিক্ষক ছিলেন। সৎ রাজনীতিতে মনোনিবেশের কারণে উনি অধ্যাপনার পেশা ছেড়ে এসেছিলেন। এই তথ্যটা তো আমি যেটুকু বললাম, এটা কি সঠিক তো, তাই তো না ভুল? সৎ রাজনীতি মানে উনি আওয়ামী লীগের যে রাজনীতি, মানে উনি তো এমপি ছিলেন, সংবিধান প্রণেতাদের অন্যতম ছিলেন। তো উনি তো অধ্যাপনা ছেড়ে রাজনীতিতে মনোনিবেশ করেছিলেন, আপনার বাবার কথা বলছি। জি। তো শ্রদ্ধেয় প্রফেসর মানে খুরশেদ আলম সাহেবের কথা বলছি আমি, কিন্তু ওনার একটু হলেও অল্প হলেও সান্নিধ্য সঙ্গ পেয়েছিলাম। এবং এই আপনি এখন যেখানে বসে আপনার যে পারিবারিক যে কক্ষটিতে বসে কথা বলছেন, এখানেই কিন্তু আমার স্মৃতি যদি ভুল না হয় আর কি, যে এখানেই কিন্তু আমরা আসতাম। এবং এখানে এমন কোনো ব্যক্তি সম্ভবত নেই, রাজনীতিবিদ বা অন্য যে কোনো পর্যায়ের, যে এখানে এসে ওনার মানে সঙ্গে একটু সঙ্গ পেতে কাঙ্ক্ষিত ছিলেন না। তো আমরা এলে, এখন আমরা তো তখন খুব ছোট ছিলাম না, এখন ধরুন যে এখন থেকে 20 বছর আগের কথাই বলছি। তো স্যারের সঙ্গে একটু দেখা হলে মানে একে শিক্ষক, তারপর বর্ষিয়ান রাজনীতিবিদ, তারপর এই এমন ব্যক্তিত্ব, কিন্তু দেখা গেল আমাদের খুবই স্নেহ করতেন। তো এখন আপনাদের তো পারিবারিক এই একটা ঐতিহ্য আছে অধ্যাপনা, এটারও এক ধরনের উত্তরসূরিতা বহন করছিলেন আপনি তখন যখন অধ্যাপনা? আমি 6 বছর অধ্যাপনা করেছি। 6 বছর? এই তথ্যটা আসলে জানতাম না যে এত 6 বছর তো কম নয়। তো পরে আসলে এই সব কিছু হয়তো অধ্যাপনাও ছাড়তে পারলেন, কিন্তু লেখা তো ছাড়তে পারেননি, তাই না? তো না, লেখা আপনাকে ছাড়েনি, কিছু তো একটা হবে, একটা আপনি ছাড়েননি অথবা লেখা আপনাকে ছাড়েন, সেরকম আর। তো আচ্ছা কচি ভাই, মাহমুদ কচি ভাই, এখন আপনার যে লেখা যে পরিমাণ আপনি লিখছেন আজ অবধি, কিন্তু সেই তুলনায় ধরুন যে ঢাকায় থাকলে প্রকাশকরা, প্রকাশনী সংস্থাগুলো, প্রতিষ্ঠানগুলো যেভাবে আসলে লেখা প্রকাশ করে বা কাব্যগ্রন্থ প্রকাশিত হয়, সেই প্রাপ্তির জায়গায় তো আসলে ধরুন যে আপনার এত লেখা বিচ্ছিন্নভাবে হলো, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় রয়েছে। তো সেই ক্ষেত্রে আসলে এই আপনার তো এখন অনেক কাব্যগ্রন্থ থাকার মানে প্রকাশিত কাব্যগ্রন্থ থাকার কথা ছিল, ধরুন এটা যে নেই, লেখা আছে, আপনি লিখছেন। এখন ধরুন যে কেউ সংখ্যা গুনছে যে আমার 25টা কাব্যগ্রন্থ আছে, আমার 20টা কাব্যগ্রন্থ আছে। এখন এই যে সংখ্যা আপনি দেখাতে পারছেন না, এই নিয়ে তো আপনার কোনো ভ্রুক্ষেপ নেই, আক্ষেপ নেই, হ্যাঁ? এখন এটা তো একটা কঠিন সংযম নয় কি? জানতে চাই, কারণ এই যে ধরুন কুমিল্লায় বসবাস, এখানে থেকে লেখাকে আসলে ঠিক এই লেখার তো এখন বিপণনও হয়, কিন্তু সেবার দিলাম যে লেখাকে একটু প্রকাশের জায়গায় রাখা বা প্রকাশের জায়গায় কাছাকাছি থাকা, এখন এই সাপোর্ট আপনি পাননি কখনো? তো এটা আসলে এটা কি এই এখন এই অবধিও কি আপনাকে একটু যাতনা দেয় না? আসলে এটা উত্তরটা খুব মানে কি বলবো, ধরুন যে আমি একটা বিষয় বলছি যে আমাদের সারা দেশেই, হ্যাঁ, আজকে
সারা দেশেই আজকে আমরা এটা খেয়াল করি, লেখক যারা লেখালেখি করছেন, কবিতা হোক বা যে কোনো মাধ্যমে, তাদের সঙ্গে যেন চাকচিক্য, চমক, মানে এক ধরনের তাক লাগানোর একটা ব্যাপার বরাবরই আমরা দেখেছি। কিন্তু এখন এই বিষয়টা আমি ধরুন আপনাকে যদি সরাসরি চিনি 96 সাল থেকে 90-এর দশকের মাঝামাঝি সময় থেকে আজ অবধি, আপনার এই মনোভাব মানে বিন্দু পরিমাণে ছিল না যে একটু দেখিয়ে দেই, একটু চমক, মানে এই নির্মোহ হওয়ার আসলে এটা কি পরিবার থেকেই পেলেন না আরো কারণ কর্ম রয়েছে? এটা একটু জানতে চাই। এটা আসলে ওই যে বই বের করার মতন মানে ঠিক বলা যায় এরকম না। আমি তো লিখছি আসলে বই বের করতে হবে, হ্যাঁ অবশ্যই বইয়ের প্রয়োজন আছে, বইয়ের প্রয়োজন আছে। দেখা যাক, হয়তো বই করতেও পারি, আর কি বলবো, বই করা হয় নাই, বই করা হয় নাই। হ্যাঁ করেছিলাম, দৈনিক শিরোনামে চাকরি করার সময় আপনার একটা কাব্যগ্রন্থ। হ্যাঁ সেইটা এরকম একটা যেই বইয়ের কথা তুমি বলছো সেটা আমি বের হয়েও যেতে পারে, অপেক্ষা হয়তো আসতেও পারে। আচ্ছা কুচি ভাই, বাংলা সাহিত্যের যারা কবিতা লিখছেন, আমারটা দিয়ে দাও তোমারটা। সমস্যা নেই, চা খেতে খেতে কথা বলুন। হ্যাঁ সেটাই, ওই বিস্কিট আছে, বিস্কিট। হ্যাঁ ঠিক আছে। তো তো এখন কুচি ভাই, আমরা একটু চা খেতে খেতে কথা বলি। ধরুন যে এখন আমি ব্যক্তিগতভাবে আমি আপনার সঙ্গে এই আমার নিজের স্মৃতি চারণ করছি, এটা একেবারে অনুচিত, কিন্তু তবুও এটা আমার আসলে যে আমার কথাটাও আপনার সঙ্গে একটু শেয়ার করতে ইচ্ছে, যে আসলে আপনার সঙ্গে তো আমার অত কথা হয়ে ওঠে না। ধরুন যে আমার খুব প্রথম ভালো লাগলো কাজী নজরুল ইসলাম। কিন্তু একটা সময় এসে যখন পড়তে গেলাম, গিয়ে দেখলাম যে রবীন্দ্রনাথ, না সুকান্ত আমার বেশ ভালো লেগেছিল। পরে দেখলাম যে রবীন্দ্রনাথ, ধরুন মানুষই সোনার তরী, চিত্রা, কল্পনা, খনিকা, বলাকা ইত্যাদি পড়ার পরে 90-এর কথা বলছি, আমি রবীন্দ্রনাথ প্রথম গীতাঞ্জলি মানে পুরোটা পড়লাম 89 সালে। তো 89 সালে গীতাঞ্জলি পাঠের পর এই ধরুন যে ধীরে ধীরে রবীন্দ্রনাথ পড়া শুরু হলো আমার। 90-তে এসে আমি খেয়া কাব্যগ্রন্থটা পড়ছিলাম। তো পরে আপনার জীবনানন্দ দাশের সঙ্গে আমার পরিচয় ঘটার পর আমার এক ধরনের একতরফা ভালো লাগা চলে এসেছিল জীবনানন্দের প্রতি, এটা যে কারণে হোক। এখন আপনার বাংলা কবিতায় আসলে এই একতরফা ভালো লাগা কেউ রয়েছেন কিনা? এখানে একতরফা জীবনানন্দ দাশকেও আসলে আমার ভালো লাগে, হয়তো একতরফাই ভালো লাগে। আচ্ছা আচ্ছা। আর রবীন্দ্রনাথ একতরফা ভালো লাগে, এটা ঠিক আছে, তো রবীন্দ্রনাথকে বাদ দিয়ে নয়, রবীন্দ্রনাথ কবিতার একটা আলাদা ইয়ে আছে। আমি আরেকটু ইয়ে করে দিলাম আর কি এই জিনিসটাকে। আর কাজী নজরুলের ব্যাপারে ধরুন যে আমাদের হুমায়ুন আজাদ সহ অনেক সমালোচক একটু নেতিবাচক কথাবার্তা বলেছেন, কিন্তু আপনার নজরুল কেমন লেগেছে বা শৈশবে অথবা নজরুল তরুণ বয়সে নজরুল খুবই ভালো লেগেছে। এক ধরনের উন্মাদনা, যেমন চল 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 উঠে বলে বাজে মাদল, হ্যাঁ এই কবিতা, তারপরে কারা রইল কপাট, এগুলো কিন্তু তারুণ্যের কবিতা, তরুণ বয়সে খুবই ভালো লেগেছে। আর এখনও যে ভালো লাগে না তা না, হ্যাঁ এখনও ভালো লাগে। নজরুলের কবিতার অবশ্যই ভালো লাগে। কিছু ভাই পত্রপত্রিকা কোথায় কোথায় লিখতেন? পত্রপত্রিকা
চট্টগ্রামে কিছু ওই সময় লেখা হয়েছে বিভিন্ন পত্র পত্রিকায়। আপনার সময় তো পূর্ব কোন আজাদি এগুলোও ছিল। হ্যাঁ, পূর্ব এগুলো থেকে এগুলাতে লিখছি। হ্যাঁ হ্যাঁ, তারপর লিটল ব্যাংক অচিরা নামে ছিল, অচিরা পাঠচক্রের পত্রিকা, সাহিত্য পত্রিকা লিটল ব্যাংক, তো ওখানে লিখছি। তারপরে যে তিতাস চৌধুরী কুমিল্লায়, তিতাস চৌধুরী যে অলক্ততে লিখেছি। তারপরে অলক্ত আপনার কবিতা আমি দেখেছি। অলক্ত তিতাস স্যারের সঙ্গে আমার প্রথম পরিচয় হলো 1990 সালে। তখনকার এই অলক্ত আমাকে দিয়েছিলেন। আর এমনি সব নাম তো মনে নাই। কুমিল্লা অনেক লিটল ম্যাগে লিখছি, চট্টগ্রাম কুমিল্লা অনেক লিটল ম্যাগেই লিখছি। আবার ঢাকাতেও লিখছি, ঢাকাতে দুইটা খুব লিটল ব্যাগে লিখছি। কখনো কি দেশে লেখা পাঠাও? আচ্ছা, দেশে না, কলকাতা, নামটা আমার মনে নেই এখন ঠিক। কলকাতায় এক লিটল ম্যাগে লেখা ছাপাইছি, একটা লিটল ম্যাগে। কলকাতায় এত লেখা ছাপাইছি না। আর একটা মানচিত্র তো আমাদের এই 90 দশকের দিকে বেশ আলোচিত এবং মানচিত্রে লেখা আলোড়িত একটা পত্রিকা, প্রবীর বিকাশ সরকার। হ্যাঁ, মানচিত্রে লিখছি। তারপর কলকাতা লিটল ম্যাগে লিখছি একটা এইগুলো। এই ইত্তেফাকে লিখেছি, তা কালের কণ্ঠে লিখেছি, ভোরের কাগজ। ঢাকার মধ্যে ইত্তেফাক, কালের কণ্ঠ, ভোরের কাগজ, প্রথম আলোতে লিখছি, কালের কণ্ঠ, ইত্তেফাক, আলো, ভোরের কাগজে লিখছি। কিন্তু কচি ভাই, এই লেখাগুলো তো বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে। কুমিল্লার কাগজে লিখেছি। কুমিল্লার কাগজে আপনি এখনো লিখছেন, নিয়মিত লিখছেন। আমি যখন কুমিল্লার কাগজে শুরুতে বার্তা সম্পাদক ছিলাম, তখনও আপনার লেখা ছাপা হয়েছে। মানে হৃদয়ের একটা ব্যাপার, হৃদয়ের সঙ্গে আমার অনেক বেশি মতান্তর আছে, কিন্তু হৃদয়ের অনেক ভালো গুণ আছে। কে ভালো লিখে, কারণ লেখাটা হয় না হয়, এসব ব্যাপারে তার বেশ সচেতনতা আছে। এবং আপনার লেখার প্রতি হৃদয়ের একটা ছিল, মানে ভালোবাসা ছিল, সবসময় ছিল, এটা আমি জানি। তো লেখাগুলোকে সংরক্ষণ করতে পেরেছিলেন এই পত্র পত্রিকায়, লিটল ম্যাগে প্রকাশিত লেখাগুলো? সব লেখা সংরক্ষণ করতে সম্ভব হয় নাই, মোটামুটি কিছু সংরক্ষণ আছে। আচ্ছা, তো এখন একটু পারিবারিক বিষয়ে কথা বলার ইচ্ছে যদি আপনাকে আমরা পেয়েছিলাম খুব শেষ সময়। হ্যাঁ, এখন আমি ওনাকে একবার প্রশ্ন করেছিলাম। কাকে? আপনার আব্বাকে। আচ্ছা, স্যারকে। আমি এটা নিয়ে আমার শ্বশুর যে পত্রিকা সাপ্তাহিক নিরীক্ষণ, এটাতে আমি লিখেছিলাম ওই কথাটা, আমার স্মৃতিচারণটা লিখেছিলাম। আমি ওনাকে বললাম যে স্যার, চতুর্দিকটা বদলে যাচ্ছে, কুমিল্লা শহর বদলে যাচ্ছে, হাই রাইজ বিল্ডিং তখনও ওভাবে উঠেনি, কিন্তু তবুও মানে 6-8 তলা বিল্ডিংগুলো হচ্ছিল। আমি স্যারকে বলছিলাম, স্যার আপনার এই টিনের বেড়া, টিনের ঘর কতদিন থাকবে? আপনি যদি বেয়াদবি না নেন, আপনি যদি মনে কষ্ট না নেন, আপনি এত বড় রাজনীতিবিদ দেশের, এখন আপনি চাইলেই তো কিছু হওয়া সম্ভব, কিন্তু আপনি এই এতটুকু বলার পরে উনি আমাকে একটা প্রশ্নের মানে এক কথা বলেছিলেন যে, তুমি কি চাও যে আমি অসৎ হই? ফের আমি কিন্তু আর প্রশ্ন করতে পারিনি। এখন ঠিক তেমন বাবার সন্তান হিসেবে আপনার একটু অনুভূতিটা কেমন? কারণ আজকে তো ভোগের সময়, মানুষ মোহগ্রস্ত প্রচণ্ডভাবে। অনেক সন্তানকে, অনেক পরিবারের সন্তানকে বলতে শুনেছি যে আমার বাবা পারতেন, করেননি, করার দরকার ছিল। একবারও কি মনে হয় যে উনি চাইলে কোটি কোটি টাকা আপনাদের জন্য রেখে যেতে পারতেন, কিন্তু করেননি, অবৈধ পন্থায়, অসৎ পন্থায় করেননি? এর জন্য তো আজ অবধি সবার ওনার জন্য শ্রদ্ধা, মানে নির্বিশেষে শ্রদ্ধা রয়েছে। আপনার এই গর্বটা ঠিক আপনি কিভাবে অনুভব করেন? হ্যাঁ, এখানে আমার বাবা মূলত শিক্ষকতা করেছেন। আমরা শৈশবে
আমি বাবাকে দেখেছি শিক্ষক হিসেবে। আমি অতটা দেখি নাই শিক্ষক হিসাবে, কিছুটা শেষ সময়টা আর কি। তখন দেখতাম, তখন কুমিল্লা শহরে, এবং এটা দীর্ঘদিন, মানে যখন উনি রাজনীতিতে আসেন বা শেষ সময়টায়, শেষ বয়সে পর্যন্ত স্যার মানে কুমিল্লা শহরে সবাই ওনাকে স্যার বলতেন এবং শ্রদ্ধা ছিল ওনার প্রতি। সেটা আমাদের জন্য সন্তান হিসেবে আমি মনে করি এটা একটা বিরাট পাওনা অবশ্যই। হ্যাঁ, সেই আর কি। তো সেখানে ওই আমার বাবা আমাদেরকে লালন পালন করেছেন। আমাদেরকে, আমরা তো আমাদের এমন না যে আমরা যেটা কোটি কোটি টাকা রেখে যাওয়া, আসলে এইসব নিয়ে ওরকম কোনো আসলে চিন্তাভাবনা নেই, আমার নেই বা আমার ভাই বোনের মধ্যেও নেই। আমরা আমাদেরকে এইভাবেই আমার আমাদের বাবা মা লালন পালন করেছেন। সেই, এবং এক ধরনের বলা যাচ্ছে যে বেসিক্যালি শিক্ষক হিসাবে আমার বাবা মা আসলে আমাদেরকে একটা মধ্যবিত্ত চেতনার মধ্যে দিয়েই মানুষ করেছে। মানে এই প্র্যাকটিসটা আসলে রক্তে বহন করছে। এক ধরনের মধ্যবিত্ত চেতনা লালন করি আমরা ভাই বোন সবাই বলতে। এবং এটা তো আমার বাবাই আমাকে মূলত আমাদেরকে সেই শিক্ষাটাই দিয়েছেন, সেই শিক্ষাটা দিয়েছেন। এখানে যে বহুগ্রস্ত একটা মানে টাকার জন্য ছড়াছড়ি দৌড়াদৌড়ি, একেবারে খুব জাঁকজমকের সাথে 10 বছরে কোটি কোটি টাকার মালিক হয়, যে ওইরকম আসলে ভাবে বিল্ড আপ আমাদের করেন নাই আমরা, সেই আর কি। এবং আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের যা সন্তান, আমরা আসলে মূলত বাবা যে শিক্ষা দিয়েছেন আমাদেরকে, ওইটাই কিন্তু আমরা ওখানে প্রয়োগ করি, বহন করছি বা আমাদের ক্ষেত্রেও প্রয়োগ লালন করছি এবং প্রয়োগ করছি, যাতে সৎ এবং সুন্দর জীবন যাপনের অধিকারী হয়। যেটা আমাদের বাবা আমাদের যেটা শিখিয়েছেন, সৎ এবং সুন্দর জীবন, সেই চর্চাটাই আমরাও পরবর্তী প্রজন্মকে সেটাই দিতে পারলেই আমাদের সার্থকতা। উত্তরসূরিরা সেভাবেই বিকশিত হচ্ছে, সেটাই চাচ্ছি আর কি। হ্যাঁ, সেটাই আসলে। সেই হিসাবে তো আমার ছেলে, আমার 2 সন্তান, 2 ছেলে 1 মেয়ে। তো সেই হিসাবে একদিক দিয়ে চিন্তা করলে ওখানেও আমি মধ্যবিত্ত চেতনা, যে মধ্যবিত্ত চেতনাটা কি, সহজ সাধারণ জীবন, সুশিক্ষা। যেমন আমার বড় ছেলে এখন আল্লাহর রহমতে রুয়েটে পড়ে, আচ্ছা আচ্ছা, রাজশাহী ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়ে। হ্যাঁ, রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ইয়েতে এই MSc ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে। তো সেটা এক ধরনের অবশ্যই দোয়া বা গৌরব করা। আমার ছোট ছেলে কুমিল্লা ক্যাডেট কলেজে ক্লাস 9ম শ্রেণীতে পড়ে, কুমিল্লা ক্যাডেট কলেজে 9ম শ্রেণীতে পড়ে। মেয়ে আছে ছোট, মেয়েও ফার্স্ট জন্য চেষ্টা করছে ভর্তির জন্য। তো সেই এই যে একটা, এটাও তো একটা প্রাপ্তি যে হচ্ছে, ভালো ভালো জায়গায় যাচ্ছে, অবশ্যই প্রাপ্তি। সেখানে তো মানুষের এখনো পর্যন্ত সবচেয়ে বড় শক্তি কিসের? শিক্ষারই, বুদ্ধিরই। মানুষের আসলে এই পেশি শক্তি আমার মানে আমার ভাবি, তোমাদের ভাবি আমারও ভাই একটা কলেজে আছে, কলেজে প্রদর্শক হিসাবে আছে, জীববিজ্ঞানের প্রদর্শক, ডাবল স্ট্যাটার আর কি। সেই হিসাবে আমি ব্যক্তিগত জীবনে সাহিত্য চর্চা করি। কিন্তু একটা ব্যাপার কি কচি ভাই, এই কথাটা বললে, এখন ধরুন যে আমারও কোনো স্বীকৃতি নেই, আমি ধরুন আমার কোনো টাইটেল নেই, আমি কোনো চাকরি করলাম না। আমার বাবা ফুটে চাকরি করেছেন, সরকারি চাকরি করেছেন, এখন আমার চাকরি করা হয়নি। তো ধরুন আপনি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন, আপনার একটা ডিগ্রি, একটা উপাধি, টাইটেল হয়ে গেল, মানুষ এটাকে আমলে নেয় পত্রপত্রিকায় লেখা প্রকাশ বা সামাজিক খ্যাতির জন্য। অথবা ধরুন আমার কোনো উপাধি নেই, তো এখন আমরা কথা বললে এটা অনেক সময় এটা কাউন্টেবল না। কিন্তু ঘটনা হলো, লেখার যে জায়গায় আপনি অবস্থান করছেন, এটা আমি কখনো বিচ্ছিন্নভাবে, যেহেতু ওভাবে কাব্যগ্রন্থও প্রকাশিত হয়নি, কখনো কখনো ওই বিভিন্ন পত্রিকায় ছাপা হলে লেখাগুলো আমি কখনো পড়ি, 1 বার 2 বার অনেকবার পড়ি। তখন যেহেতু লিটারেচার আমার একটা পাঠের বিষয় ছিল, বাংলা ইংরেজি ইত্যাদি, তো অথবা আমার এই একাডেমিক পাঠেরও বিষয় ছিল লিটারেচার, আমি কিন্তু অনুভব করি গভীরতা, এই অতল স্পর্শ। এটা ধরুন যে আমি বুঝতে চেষ্টা করি যে আপনার
লেখনী এবং শব্দের যে